হাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকেই কনসেপ্ট গ্রো ইনস্টিটিউটে ওয়েলকাম। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 12 বায়োলজির সেমিস্টার 3 সিলেবাস এবং কোয়েশ্চেন্স প্যাটার্ন নিয়ে। ওকে, অর্থাৎ তোমরা যারা এবার এইচএস দিবে 2026 সালের, তারা প্রথম সেমিস্টার 3 এক্সাম দেবে নতুন সিলেবাসে এমসিকিউ প্যাটার্নে। সেই এমসিকিউ প্যাটার্নে এক্সাম দেওয়ার আগে তোমাদের সিলেবাস সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে হবে এবং তোমাদের প্রথমে এটা জানতে হবে যে তোমরা কি কি চ্যাপ্টার পড়বে, সেই চ্যাপ্টারগুলো কিভাবে পড়বে এবং সেই চ্যাপ্টারগুলো বোর্ড কেন তোমাদের এইরকমভাবে সাজিয়েছে সেটা তোমাদেরকে ফিল করতে হবে। অর্থাৎ বায়োলজির সিলেবাসটা কিভাবে একটা ধারা অনুসারে বোর্ড সাজিয়েছে সেটা তোমরা দেখবে। অলরেডি আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাস ডিসকাশন করেছি, 11-এর সেমিস্টার 2-এর সিলেবাস ডিসকাশন করেছি, এখন আমরা সেমিস্টার 3-এর সিলেবাস ডিসকাশন করব। এবং প্রত্যেকটা যখন আমি সিলেবাস ডিসকাশন করি তখন প্যাটার্ন একইভাবে বলি, এবং এই প্যাটার্নটা একইভাবে বলার কারণ হচ্ছে একটাই, কারণ বায়োলজিতে একটা সুন্দর ইভলিউশন আছে, ধারা আছে। সেই ধারাটাকে তুমি যদি ফিল করতে পারো, সেই ধারাটাকে যদি তুমি ধরতে পারো, তাহলে বায়োলজি তোমাদের কাছে অনেকটাই ইজি, তাই কি না? তো যেখান থেকে ধরে নাও শুরু করা, কি বলবো, যে আমাদের যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীতে তো আরও অনেক, সেই পৃথিবী ছাড়াও আরও অনেক গ্রহ উপগ্রহ আছে। আর এই সমস্ত কিছুকে একসাথে আমরা কি বলি, তোমরা অলরেডি জানো। এই জিনিসগুলো যেহেতু জানো, সেখানে আমি কোয়েশ্চেন কম করছি এবং আলটিমেটলি আমাদের যে মেন সিলেবাসের চ্যাপ্টার সেখানে আমি দ্রুত পৌঁছানোর চেষ্টা করছি। ওকে, তাহলে আমরা জানি যে আমরা চোখ বন্ধ করার পর যা কিছু কল্পনা করব তা যার মধ্যে সীমাবদ্ধ তাকে বলবো দ্য ইউনিভার্স, বা আমরা বলবো বিশ্ব ব্রহ্মাণ্ড। ওকে, এবার দেখো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি আমরা দেখি তাহলে দুইটি জিনিসের অস্তিত্ব আছে, তোমরা অনেকেই জানো। একটা হচ্ছে এনার্জি অর্থাৎ শক্তি, এবং আরেকটা হচ্ছে ম্যাটার অর্থাৎ পদার্থ, তাই কি না? এবার যদি বলা হয় হোয়াট ইজ ম্যাটার, তো ম্যাটারের দুটো বৈশিষ্ট্য আছে, যার যেসব পদার্থের মাস অর্থাৎ ভর আছে এবং যাদের ভলিউম অর্থাৎ আয়তন আছে সেই হচ্ছে পদার্থ। যেমন আমি একটা পদার্থ, আমার ভর আছে, আমার আয়তন আছে। তোমার যদি ভর আছে আয়তন না থাকে, তুমি একটা অপদার্থ। জাস্ট ইয়ারই করলাম, কিছু না। তোমারও ভর আছে আয়তন আছে, একটা পাথর বলো, একটা কাঠ বলো, যাই বলো না কেন তাই হবে, তাই কি না? এবার দেখো, এই ম্যাটারকে অ্যাজ এ বায়োলজিস্ট আমরা দুই ভাগে ভাগ করব। যদিও ম্যাটারকে আমরা গ্যাসীয় পদার্থ, তরল পদার্থ, কঠিন পদার্থ ভাগে ভাগ করতে পারি, এটা তোমাদের কেমিস্ট্রি বা ফিজিক্সের পার্ট। আমরা বায়োলজি হিসাবে ম্যাটারকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে জড় পদার্থ অর্থাৎ নন লিভিং, এবং একটা হচ্ছে জীবজ পদার্থ অর্থাৎ লিভিং, তাই কি না? দেখো, এই লিভিং আর নন লিভিংয়ের মধ্যে যদি আবার আমরা উদাহরণ দিই, মনে করো তুমি একটা পাথর নিলে আর তুমি মৃত ব্যক্তি নিলে, তাহলে বলো এই মৃত ব্যক্তি আর পাথরের মধ্যে আপাত দৃষ্টিতে কি কোনো পার্থক্য আছে? না স্যার। কিন্তু যখন এই মৃত ব্যক্তির মধ্যে জীবন ছিল, জীবন অর্থাৎ লাইফ ছিল, তখন কি মৃত ব্যক্তিটাকে আমরা লিভিং বলতাম বা জীবন। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে, যদি স্যার জীবনকে খুঁজতে দেয় তাহলে জীবনকে আমরা কোথায় পাবো? তাহলে জীবনকে আমরা কোথায় পাবো? সেটা হচ্ছে কোষ, তাই কি না? তোমরা ক্লাস 11-এ পড়েছিলে, দেখো প্রথমে পড়েছিলে ইউনিট 1-এ। ইউনিট 1-এ কী পড়েছিলে? ইউনিট 1-এ পড়েছিলে জীব কি, বা ইউনিট 1-এ তোমরা মোট 4টি চ্যাপ্টার পড়েছিলে। প্রথমে জীব জগৎ, তারপরে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, তারপরে প্ল্যান্ট কিংডম, তারপরে অ্যানিমাল কিংডম, তাই কি না? দেন কোষ, কোষ মেনলি তোমরা ইউনিট 3-তে পড়েছিলে। ইউনিট 3-তে পড়েছিলে। এখানে মোট 3টি চ্যাপ্টার ছিল। কি কি চ্যাপ্টার? প্রথমে কোষ কি সেটা পড়েছিলে, 8 নম্বর চ্যাপ্টার ছিল যদিও। 9 নম্বর ছিল কোষের রাসায়নিক উপাদান, এবং 10 নম্বর ছিল কোষ বিভাজন এবং কোষ চক্র। কেন এগুলো বলছি, তোমাদের কিন্তু কাজে লাগবে। ঠিক একইভাবে অনেকগুলো কোষ মিলে কি তৈরি করে? কলা। এগুলো তোমরা জানো বলে আমি জাস্ট ফাস্ট করতে চাইছি। এবং জানো কলা মিলে কি তৈরি করে? অঙ্গ। তোমাদের 12-এর সিলেবাস কোনখান থেকে শুরু হচ্ছে দেখো। এবং অঙ্গ নিয়ে কি তৈরি হয়? অঙ্গতন্ত্র, তাই কি না? তোমরা এটাও পড়েছিলে কলার মধ্যে। আর অঙ্গ নিয়ে ছিল তোমাদের ইউনিট 2। ইউনিট 2-এ উদ্ভিদ নিয়ে দুটো চ্যাপ্টার ছিল, অর্থাৎ 6 নম্বর চ্যাপ্টার এবং 7 নম্বর, আর 5 নম্বর এবং 6 নম্বর। আর প্রাণী নিয়ে একটা চ্যাপ্টার ছিল, সেটা ছিল 7। তাই টোটাল তোমরা সেমিস্টার 1-এ 10টা চ্যাপ্টার পড়েছিলে অঙ্গ পর্যন্ত। অঙ্গতন্ত্র পর্যন্ত তোমরা মেইনলি প্ল্যান্ট ফিজিওলজি পড়েছিলে, তাই কি না? মনে করো ভালো করে, প্ল্যান্ট
ফিজিওলজি পড়েছিলে, আর একদিকে পড়েছিলে হিউম্যান ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজিতে তোমরা মেইনলি এটা কখন পড়েছিলে? এগুলো ছিল সেমিস্টার 1, এটা হচ্ছে সেমিস্টার 2-এ। সেমিস্টার 2-এ প্ল্যান্ট ফিজিওলজি তোমাদের 3টে চ্যাপ্টার ছিল। প্রথমে ছিল সালোক সংশ্লেষ, তারপরে ছিল শ্বসন, তারপরে ছিল উদ্ভিদ হরমোন। এবং হিউম্যান ফিজিওলজির মধ্যে কী কী ছিল? হিউম্যান ফিজিওলজির মধ্যে যদি আমরা দেখি 14 নম্বর পরিপাক, 15, 16, 17, 18, 19, 20, লাস্ট ছিল তোমাদের কি হরমোন, তাই কি না? এবং মস্তিষ্ক। দেখো এত দূর পর্যন্ত আমরা পড়ে এসেছি। আমি কেন তোমাদের এই জায়গাটা ফোকাস করছি? এরপরেই তোমাদের 12-এর অর্থাৎ সেমিস্টার 3 সিলেবাস শুরু। যারা ভিডিওটা পুরো দেখোনি তারা ফিল করতে পারবে না, তাদের মনে হবে যে স্যার কী সব এগুলো ভুং ভাং বকছে, কিন্তু না, এবারই তোমরা ফিল করতে পারবে। দেখো অঙ্গতন্ত্র, যদি তোমাদের বলা হয় অঙ্গতন্ত্র স্যার কোন প্রকার জীবে পাবো, উন্নত জীবে পাবো না অউন্নত জীবতে পাবো, তো অবশ্যই তোমরা বলবে যে অঙ্গতন্ত্র স্যার আমরা উন্নত জীব দিয়ে পাবো। উন্নত জীবদের মধ্যে যদি আদর্শ হিসেবে ধরি তাহলে কার মধ্যে পাবো? মানুষের মধ্যে পাবো, তাই কি না? উদাহরণ হিসেবে বললাম আমি মানুষ। অঙ্গতন্ত্র কি? বিভিন্ন অঙ্গ মিলে একই রকমের কাজ করছে, তাই তো মানুষ। এবার বলো এই পৃথিবীতে মানুষ যদি দেখি একটাই আছে না অনেকগুলি? অনেকগুলি। অর্থাৎ মানুষের যদি আমরা একই প্রজাতির যে বিভিন্ন জীব, তাদেরকে বলবো কি? তাদেরকে বলবো পপুলেশন। ক্লিয়ার? তাহলে পপুলেশন। এবার দেখো এই পৃথিবীতে শুধুমাত্র কি মানুষের পপুলেশন আছে? তার সাথে সাথে গরু, ছাগল, ভেড়া, আম গাছ, জাম গাছ, সমস্ত কিছুর পপুলেশন আছে। তাহলে এই যখন অনেক প্রজাতি হয়ে যাবে, তাহলে পপুলেশন মানে হচ্ছে একটা প্রজাতির জীব, আর যখন অনেকগুলি প্রজাতির জীব একসঙ্গে হয়ে যাবে তখন তাকে আমরা বলবো কমিউনিটি। জাস্ট ফিল করো, তোমাকে এখন কিচ্ছু ভাবতে হবে না, ওকে? আবার দেখো এই যে কমিউনিটির জীব অর্থাৎ মানুষ, গরু, ছাগল সবাই যে আমরা একসাথে বাস করছি, আমরা তো একটা পরিবেশে বাস করছি নাকি? আমরা তো সেই পরিবেশের সঙ্গে ইন্টারাকশন করছি নাকি? আমরা তো সেই পরিবেশ থেকে অক্সিজেন নিলাম এবং কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে দিচ্ছি, তাই কি না? তো এই যে কমিউনিটি, যে একটা এনভায়রনমেন্টে বাস করে, যে একটা পরিবেশে বাস করে, অর্থাৎ কমিউনিটি প্লাস এনভায়রনমেন্ট, এটা নিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ইকোসিস্টেম। ওকে? আবার দেখো এই ইকোসিস্টেম আলটিমেটলি যদি দেখি তাহলে ইকোসিস্টেমে কি কমিউনিটি আর এনভায়রনমেন্ট নিয়েই গবেষণা বা আলোচনা করাই হচ্ছে ইকোসিস্টেম। ওকে? অনেকগুলো ইকোসিস্টেম, পৃথিবীর এক এক জায়গার ইকোসিস্টেম কি একই রকম? বিভিন্ন জায়গার ইকোসিস্টেম বিভিন্ন রকমের হবে। তো এই ইকোসিস্টেমগুলো মিলিয়ে তৈরি করে বায়োম। বায়োম অর্থাৎ কি? যখন আমরা কোনো পৃথিবীকে নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান, তার জলবায়ু, ভূপ্রকৃতি ইত্যাদির সাহায্যে ভাগ করি। যদি আমি তোমাদের বলি আমেরিকার ভূপ্রকৃতি আর আমাদের ভারতবর্ষের ভূপ্রকৃতি কি সেম? না, নিশ্চয়ই আলাদা আলাদা। ওই কারণে ওখানে আলাদা এক রকমের জীবজন্তু পাই, এখানে আমরা আর এক রকমের জীবজন্তু পাই। তো এই হচ্ছে বায়োম। বায়োম মিলে আলটিমেটলি যেটা তৈরি করবে সেটা হচ্ছে বায়োস্ফিয়ার। ওকে? বায়োস্ফিয়ারের মেনলি আমরা 3টে অংশ পাবো। কি কি স্যার 3টে অংশ পাবো? 1 নম্বর হচ্ছে বায়ুতে পাবো। জীব আমরা কোথায় পাবো? দেখো বায়ুতে জীব পাবো, তাই কি না? 2 নম্বর জলে জীব পাবো এবং 3 নম্বর স্থলে জীব পাবো। এবং এই বায়োস্ফিয়ার যার পার্ট সেটা হচ্ছে কি? দ্য আর্থ, অর্থাৎ এই পৃথিবীতে পাবো, তাই কি না? এই পৃথিবীর সঙ্গে আরও অনেক কিছু যুক্ত হয়ে কি তৈরি করবে? গ্যালাক্সি তৈরি করবে। গ্যালাক্সি থেকে তৈরি হবে মিল্কি ওয়ে, তাই কি না? এবং আলটিমেটলি সব মিলিয়ে আবার কি তৈরি করবে? দ্য ইউনিভার্স, অর্থাৎ যেখান থেকে ফিরে এসেছিলাম সেখান থেকে। আমাদের দ্য আর্থে জীব যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত বায়োলজির আলোচনা করবে। তার বাইরে এই গ্যালাক্সি, মিল্কি ওয়ে, হেন তেন, এগুলো তোমরা কোন স্যারের কাছে পাবে? সেটা হচ্ছে জিওগ্রাফি। তোমাদের কোয়েশ্চেন হতে পারে স্যার কেন আমাদেরকে এত কথা বলছেন, পপুলেশনের কথা কেন বলছেন, কমিউনিটি এনভায়রনমেন্টের কথা কেন বলছেন, ইকোসিস্টেমের কথা কেন বলছেন, বায়োমের কথা কেন বলছেন? তার কারণ এই সমস্ত জিনিস তোমাদের সিলেবাসে রয়েছে, কিন্তু সেমিস্টার 3-তে নয়, এগুলো রয়েছে সেমিস্টার 4। তাহলে স্যার সেমিস্টার 1-এ কি আছে? সেমিস্টার 3 অর্থাৎ এইচএসে তোমাদের প্রথম যে সেমিস্টার 3, সেই সেমিস্টারে কি আছে যেটা এখনও বলিনি, আমি তোমাদের অলরেডি 10 মিনিট সময় নিয়ে নিলাম, সেটাই ফিল করো। এই যে আমি উদাহরণ হিসেবে নিলাম মানুষ, আর অনেকগুলো মানুষকে বললাম পপুলেশন,
তাহলে বলো, এই মানুষটা যদি আমাদের, কথার কথা আমি এখান থেকে বলছি, ঠিক আছে, এই মানুষটা যদি আমাদের পিতা মাতা হতো, পিতা ও মাতা, তাহলে এই পিতা মাতা থেকে কি তৈরি হয়েছি? আমরা তৈরি হয়েছি তো, বা আমি লিখলাম আমি তৈরি হয়েছি, তাই কি না? তাহলে এই যে পিতা ও মাতা থেকে আমি তৈরি হলাম, এই আমি এখান থেকে তো গল্প, বা আমরা তো এটাই বলতে পারি যে আলটিমেটলি কি হলো স্যার, জনিত্রী জীব থেকে কি তৈরি হলো? অপত্য জীব তৈরি হলো, তাই কি না? তো বলো, এই যে জনিত্রী জীব থেকে অপত্য জীব তৈরি হচ্ছে, এই যে মানুষের পপুলেশন এত দিনের পর দিন বাড়ছে, সেটা কোন পদ্ধতিতে বাড়ছে, কিসের জন্য বাড়ছে? ভেরি গুড, সেটাই হচ্ছে রিপ্রোডাকশান বা জনন। দেখো, তোমাদের ইউনিট, তোমাদের সেমিস্টার 3-র প্রথম ইউনিট, ঠিক আছে, সেই প্রথম ইউনিট, আমরা তো ক্লাস 11-এর 3টে ইউনিট, আবার সেমিস্টার 2-এর 2টো ইউনিট ছিল, তাই কি না? ইউনিট 4 অ্যান্ড ইউনিট 5, দ্য আলটিমেটলি ইউনিট 6 দেখবে তোমাদের লেখা আছে, সেটা হচ্ছে রিপ্রোডাকশান বা জনন। তোমরা তো বুঝতে পারলে যে ঠিক আছে স্যার, আমরা বুঝতে পারলাম যে মানুষ অর্থাৎ পপুলেশন, অর্থাৎ যখন মানুষের সংখ্যা বাড়ছে সেই পদ্ধতিটাকে জনন বলছি। তারপরে আবার দেখো, জননকে যদি আমরা ভাগ করি, এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? জননকে যখন আমরা ভাগ করব, তখন স্যার জনন তো আমরা জানি 2 রকমের হয়। কি কি স্যার 2 রকমের হয়? একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান, আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশান, ওকে না? এবার তোমরা তো জানো সেক্সুয়াল রিপ্রোডাকশানে কী হয়, গ্যামেট উৎপাদন হয়। আমি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান নিয়ে আলোচনা করছি না, আমি সেক্সুয়াল রিপ্রোডাকশান নিয়ে আলোচনা করছি। দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশানে কী হয়, মনে করো এটা হচ্ছে, এক তো সেক্সুয়াল রিপ্রোডাকশানে 2টো জীবের প্রয়োজন হয়, একটা হচ্ছে পিতা এবং একটা হচ্ছে মাতা, তাই কি না? তো দেখো, পিতা আর মাতা এরা এরা মিলে কি হয়, 2n হয়, মাতাও কি হয়, 2n হয়। পিতা কি তৈরি করবে বলো? পিতা স্যার তৈরি করবে শুক্রাণু, তাই কি না? মাতা কি তৈরি করবে বলো? মাতা তৈরি করবে স্যার ডিম্বাণু। আর আমরা তো এইটুকু জানি, শুক্রাণু n হয় স্যার, ডিম্বাণু n হয়, অর্থাৎ 2n থেকে যে n হওয়া, বা এখানে কি তৈরি হবে, আলটিমেটলি গ্যামেট উৎপাদন হবে। কি উৎপাদন হবে? গ্যামেট। আর গ্যামেট অলওয়েজ কি হয়, n হয়। আমার কোয়েশ্চেন এখানে, গ্যামেট 2n থেকে n হচ্ছে, তাই কি না? পিতামাতা 2n, কিন্তু গ্যামেট তো n, 2n থেকে n হচ্ছে, মানে কোন প্রকারের কোষ বিভাজন হচ্ছে বলো? কোন প্রকারের, মাইটোসিস নাকি মিওসিস? তোমরা কিন্তু 11-এ পড়েছো, এই জন্য বললাম 11টা তোমাকে বুঝতে হবে। 11-এর চ্যাপ্টারে কেন তোমাকে 10 নম্বর চ্যাপ্টারের কোষ কি সেটা পড়িয়েছে আগে, তার কারণ এখানে তোমাদের কাজে লাগবে। দেখো, তাহলে গ্যামেট উৎপাদন হবে যে পদ্ধতিতে, সেটাকে আমরা বলবো মিওসিস। আর এটা তোমরা মাথায় রাখবা, মিওসিস যখন পড়েছো তখন নিশ্চয়ই মিওসিস 1 পড়েছো, মিওসিস 1-এ তোমরা প্রোফেজ 1 পড়েছো নিশ্চয়, যারা পড়েনি তারা বুঝতে পারবে না, কিন্তু প্রোফেজ 1-এর মধ্যে তোমরা লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাটিন পড়েছো, তাই কি না? প্যাকাটিন 10-এ তোমরা আরেকটা জিনিস পড়েছো, সেটা কি বলতো? ক্রসিং ওভার। ক্রসিং ওভার মানে কি স্যার? ক্রসিং ওভার মানে হচ্ছে একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমের উপর চেপে যাওয়া, তাই কি না? যে চেপে যাওয়ার পর এদের জিনের আদান প্রদান হয়ে যাবে, জিনের আদান প্রদান হয়ে যাওয়াটাকে আমরা কি বলেছিলাম? রিকম্বিনেশন। এবার জিনের যখন আদান প্রদান হয়ে গেল, তখন জীবেদের মধ্যে যে জিনিসটা এলো সেটাকে কি বলবো? ভ্যারিয়েশন। আমি আর নিচে লিখছি না, তখন দেখতে হবে না, ওকে? ভ্যারিয়েশন। এবার দেখো, ভ্যারিয়েশন অর্থাৎ পরিবর্তন চলে এলো। এই ভ্যারিয়েশন যখন তোমার অ্যাডাপ্টেশনের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ অভিযোজন ঘটাবে, ঠিক আছে? ভ্যারিয়েশনটা পাচ্ছে জেনেটিক দিক থেকে, অ্যাডাপ্টেশনটা হচ্ছে পরিবেশগত দিক থেকে। এই ভ্যারিয়েশন আর অ্যাডাপ্টেশন মিলে যে জিনিসটা তৈরি করবে, সেটাকে আমরা বলবো ইভোলিউশন, ওকে? দেখো কিভাবে আমরা সাজিয়ে দিলাম, এই যে ক্রসিং ওভার, রিকম্বিনেশন, ভ্যারিয়েশন, অ্যাডাপ্টেশন, এই সমস্ত জিনিস পড়তে গেলে তোমাকে আরেকটা ইউনিট পড়তে হবে, সেই ইউনিটটা হচ্ছে জেনেটিক্স অ্যান্ড হেরিডিটি। তাহলে দেখো, তোমাদের 12-এর সেমিস্টার 3-তে মোট 2টি ইউনিট রয়েছে। 6 নম্বর ইউনিট হচ্ছে রিপ্রোডাকশান, এবং 7 নম্বর ইউনিট 11-এগুলোকে ধরে বলছি, সেটা হচ্ছে জেনেটিক্স অ্যান্ড হেরিডিটি। আরও ইন্টারেস্টিং ব্যাপার দেখো, রিপ্রোডাকশানের মধ্যে আমাদের 3টে চ্যাপ্টার রয়েছে, আগে ছিল 4টা চ্যাপ্টার, এখন একটা চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে। প্রথম চ্যাপ্টারটা কি? সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদের
যৌন জনন, মানে প্রথমে তোমাকে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ রিপ্রোডাকশনের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন জানতে হবে। যদিও তোমাদের সিলেবাস 1 বাদ দিয়েছে, সরি প্রথম চ্যাপ্টারটা বাদ দিয়েছে। প্রথম চ্যাপ্টারে কি ছিল, জনন কি, অযৌন জনন, যৌন জনন সব নিয়ে আলোচনা, কিন্তু এখানে ডিরেক্ট বলছে তুমি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পড়ো। এটা পড়লে হবে না, তার জন্য তোমাকে বেসিক পড়তে হবে, যে বেসিকের কনসেপ্ট অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তারপরে 2 নম্বর চ্যাপ্টার কি দেওয়া রয়েছে, মানুষের জনন। ওকে, 2 নম্বর চ্যাপ্টার রয়েছে মানুষের জনন। এবং 3 নম্বর চ্যাপ্টার যদি দেখো, 3 নম্বর চ্যাপ্টার রয়েছে তোমার জননগত স্বাস্থ্য। দেখো, যখন মানুষের জনন পড়ব, আমরা যদি আমাদের দেশের কথা বলি, তা আমরা এতটাই জনন করি যে আমাদের জনসংখ্যা দিন দিন দ্রুত হারে বেড়েই চলেছে। এই জনন করার ফলে বিভিন্ন রোগ সম্পর্কে তোমরা জানবে, যে রোগগুলো জননের মাধ্যমে ছড়ায়, যেমন সিফিলিস, গনোরিয়া, এইডস, হেপাটাইটিস। তাহলে এই জনন সম্পর্কে তোমাকে জানতে হবে, রোগগুলো সম্পর্কে জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হ্যাঁ, তারপরে এই রোগগুলো কিভাবে আমরা আটকাবো, কিভাবে আমাদের জনসংখ্যাকে কন্ট্রোল করব। এই যে আমাদের এত জনসংখ্যা, এই কারণে আমাদের একটা জব নিয়ে ঝামেলা, কোনো কাজ ঠিকঠাক পায় না মানুষ, এই সমস্ত কম্পিটিশন, এগুলো তোমরা ফিল করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের ইউনিট 6-এর গল্প। কয়টা চ্যাপ্টার রয়েছে, 3টে। শেষে তোমাদের কত নম্বর থাকে বলছি। জেনেটিক্স অ্যান্ড হেরিডিটি, এই জেনেটিক্স অ্যান্ড হেরিডিটির মধ্যেও তোমাদের রয়েছে 3টে চ্যাপ্টার। কি কি 3টে চ্যাপ্টার থাকবে, 4 নম্বর যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে তোমার বংশগতি, অর্থাৎ মেন্ডেলের বংশগতি সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে 5 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বংশগতির আণবিক ভিত্তি মানে এই যে বৈশিষ্ট্যগুলো যাচ্ছে, জনিত জীব থেকে অপত্য জীব সৃষ্টি হচ্ছে। দেখো, জনিত জীব থেকে অপত্য জীব যখন সৃষ্টি হচ্ছে, তখন আমি তো আমার মা বাবার থেকে সৃষ্টি হয়েছি। আমি কি আমার মা বাবার মতে তৈরি হয়েছি, নাকি আলাদা তৈরি হয়েছি? আলাদা তৈরি হয়েছি। কেন আলাদা তৈরি হলাম? কিন্তু অনেকে তো আবার বলে তুই তোর মায়ের মতো দেখতে, তুই তোর বাবার মতন দেখতে, কিভাবে এরকম বলতে পারে? সেই সমস্ত জিনিস জানার জন্য আমাদের ডিএনএ, আরএনএ, তাদের গঠন সম্পর্কে জানতে হবে। এটাই হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি। এবং আলটিমেটলি লাস্টলি যেটা জানতে হবে, 6 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে ইভলিউশন। তাহলে বলো, ক্লাস 11-এ তোমরা কতটা শিখেছিলে? ক্লাস 11-এ শিখেছিলে অঙ্গতন্ত্র পর্যন্ত। তারপরে যে মানুষ থেকে পপুলেশনে গেলাম, অর্থাৎ মানুষের যদি সংখ্যা বৃদ্ধি ধরি, অর্থাৎ কীভাবে সংখ্যা বৃদ্ধি হচ্ছে, সেটার জন্য আমাদের জানা দরকার কি, রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন সম্পর্কে 3টে চ্যাপ্টার যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। রিপ্রোডাকশনের মধ্যে যখন আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করবো, তখন দেখবো গ্যামেট উৎপাদন হবে। গ্যামেট উৎপাদনের জন্য মিওসিস লাগবে। মিওসিস হওয়া মানে ক্রসিং ওভার হওয়া। ক্রসিং ওভার হওয়া মানে রিকম্বিনেশন হওয়া। রিকম্বিনেশন হওয়া মানে জিনের আদান প্রদান হয়ে যাওয়া, অর্থাৎ জীবেদের মধ্যে ভ্যারিয়েশন আসা, যে কারণে আমি আমার মা বাবার মতন হয়নি। এগুলো সব ডিটেলসে দেখবো। সেই ভ্যারিয়েশন যখন আবার অভিযোজনের সঙ্গে যুক্ত হবে, তখন ইভলিউশনকে নির্দেশ করবে। এই সমস্ত জিনিস নিয়েই হচ্ছে আমাদের ইউনিট 7, অর্থাৎ সেকেন্ড ইউনিট, জেনেটিক্স অ্যান্ড হেরিডিটি। এর আবার 3টে চ্যাপ্টার। তাহলে আমাদের ক্লাস 12-এ মাত্র 6টা চ্যাপ্টার পড়তে হবে, এই 6টা চ্যাপ্টার। এবং এই 6টা চ্যাপ্টারে তোমাদের কোয়েশ্চেন আসবে 35 মার্কস, যার মধ্যে রিপ্রোডাকশন থেকে আসবে 15টা এমসিকিউ, এবং জেনেটিক্স আর হেরিডিটি থেকে থাকবে 20টা এমসিকিউ। আমি 100% বলছি, আমরা এমনভাবে পড়বো যে এমসিকিউগুলো যেন কভার হয়। তোমরা অলরেডি বংশগতির 500টা ভিডিও, 7টা মতো ভিডিও করা আছে, তোমরা সেগুলো দেখতে পারো। কারণ বংশগতির আমি পরের থেকে ভিডিও কমপ্লিট করবো, সেটা আগের বছরের ভিডিও, তার মানে এই না যে সিলেবাস থেকে বিচ্ছিন্ন, পুরোপুরি সিলেবাসের মিল আছে। সপুষ্পক উদ্ভিদের যৌনজন অলরেডি তোমাদের 5টা ভিডিও করা আছে, এবং এটা আমি স্টপ রেখে আমি তোমাদের জন্য এই বছর থেকে যেখান থেকে শুরু করবো, সেটা হচ্ছে মানুষের জন্য। তোমরা এইগুলো দেখো, বাকি আমি আস্তে আস্তে যেটুকু পার্ট বাকি আছে সেগুলো আমি ডবল করে করবো না, কারণ সময়ের অভাবে আমি করতে পারছি না। কিন্তু আমি এটুকু বলতে পারছি, এই মানুষের জন্ম থেকে যদি তোমরা কনসেপ্ট গ্রো ইনস্টিটিউটকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি তোমাদের সেমিস্টার 3 সিলেবাসগুলো কমপ্লিট করার চেষ্টা করব। মাঝে জানি না, বলার পরেও অনেক সময় কাজে ব্যস্ত হয়ে পড়ি, শরীর খারাপ হয়ে যায়, দেন কন্টিনিউ করতে পারি না, সেটার জন্য অবশ্যই ক্ষমা করবে। কিন্তু অবশ্যই তোমরা আমাদের জন্য প্রে করো, আমরা যেন তোমাদেরকে সেই রকম প্রোভাইড করতে পারি। তোমরা দেখবে আমাদের চ্যানেলের নাম ছিল বায়োলজি লিঙ্কার, সেখান থেকে আমরা চেঞ্জ করে করেছি কনসেপ্ট গ্রো ইনস্টিটিউট। অর্থাৎ এই কনসেপ্ট গ্রো ইনস্টিটিউটের একটাই লক্ষ্য, বাংলার প্রতিটা ছেলে মেয়ে ঘরে বসে যেন কোয়ালিটি এডুকেশন পায়, তারা যেন ক্লাস 11 থেকে নিটের জন্য, জেইর জন্য এবং সিইউটি এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারতে পারে। আশা করি তোমরা সাপোর্ট করলে আমরাও এগিয়ে যাব এবং তোমরাও এগিয়ে যাবে। যাই হোক,
তো সেমিস্টার 3-তে আমরা কি কি পড়বো সেটা বুঝতে পারছো, আর সেমিস্টার 4-এও কি কি পড়বো সেটাও তোমরা বুঝতে পারছো। ওকে, সেমিস্টার 4 যখন আমরা আলোচনা করব তখন এই চ্যাপ্টারগুলোর নাম বলবো এবং কোন ইউনিট থেকে কত নাম্বার আসবে সেটাও তোমাদের বলে দেবো। আশা করি তোমরা সেমিস্টার 3 সিলেবাসটা মোটামুটি বুঝতে পারলে। যদি আমি এতটা ছোট ছোট করে লিখি না, অনেকদিন পর ক্লাস করানোর চেষ্টা করছি অনলাইনে বলে একটু আমি হয়তো শত ফিল করছি। যাই হোক, আশা করি তোমরা সাপোর্ট করবে। দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস আমরা কিন্তু মানুষের জন্ম দিয়ে শুরু করবো। ওকে, চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ।